আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমরা যারা এসএসসি 2025 সালের পরীক্ষার্থী, তোমাদের ভিতরে কিন্তু অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে ভাইয়া, কিভাবে সৃজনশীল প্রশ্ন লিখলে আমি সবথেকে বেশি মার্কস পাবো। আমি তোমাদের বলবো, সৃজনশীল প্রশ্ন তুমি যদি ঠিকভাবে লিখতে পারো তাহলে কিন্তু তুমি 10-এ 10 পেতে পারো। অনেকেই বলবা যে ভাইয়া 10-এ 10 কিভাবে পায়, সেটা আমি প্রমাণ সহকারে আজকে তোমাদের আমি দেখানোর চেষ্টা করব। দেখো, প্রথমে আমি 10-এ 10 পাওয়ার বিষয়টা একটু প্রমাণ করি। অনেক স্টুডেন্ট আছে যারা দেখবা বোর্ড টপার হয়, তারা হচ্ছে তোমার 97, তারপর হচ্ছে 96, তারপর হচ্ছে 95, এমন গড়ে তোমার হচ্ছে নাম্বার পেয়ে থাকে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো একটু, প্রথমে তোমাদের সৃজনশীল প্রশ্ন হচ্ছে 60টা, তাই না? যেমন বাংলা, তারপর হচ্ছে সমাজ বিজ্ঞান, তারপর হচ্ছে ধর্ম, এইসব যে বিষয়গুলো আছে, তাহলে এইসব বিষয়গুলো তোমার হচ্ছে 60টা সৃজনশীল লিখতে হয়। এখন এখানে যদি এক কইরাও কম পায়, এক কইরাও তোমার হচ্ছে কম পায়, তাহলে 7 মার্কস কম আসে। তাহলে এখানে যদি আমি 95, ধরো কমটাই ধরলাম, 95 থেকে তোমার যদি তোমার হচ্ছে যে 95 পাইছে, ঠিক আছে, সে যদি 100 থেকে 7 মার্কও কম পায় তাহলে হয় কত? 93 মার্ক, তাই না? তাহলে সে অবজেক্টিভে কি 30-এ 30 পাইছে? এর কোনো গ্যারান্টি আছে? অবজেক্টিভে কি সে 2 কম পায় নাই? তাহলে এখানে আরো 2 কম পাইলো বা 3 কম পাইলো, তাহলে 3 কমলে হয় কত? 90। তাহলে তার পাওয়ার কথা ছিল 90, সে 95 কিভাবে পাইলো? ধরলাম 30-এ 30 পাইছে, তাও তো 7 মার্ক, 93 পাওয়ার কথা, 95 কি পাইলো? অবশ্যই সেখানে দেখা গেছে সে কোনো না কোনো সৃজনশীলে 10-এ 10 পেয়েছে। এবং শুধু কোনো কোনো একটাই না, অনেকগুলো সৃজনশীল সে 10-এ 10 পেয়েছে, কারণ তার এখানে নৈবিত্তিক যে 30-এ 30 হবে এমন কোনো গ্যারান্টি নেই। তাহলে এই যে 10-এ 10 কিভাবে পায় আসলে, এটা পাওয়ার কিছু কারণ আছে, তোমার হচ্ছে খাতা লেখার কিছু নিয়ম আছে। তো আজকে আমি তোমাদের সেই কারণগুলো বলবো, লেখার নিয়মগুলো দেখাবো। সো তোমার হচ্ছে প্রথম কাজ হচ্ছে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখা, এরপরে তোমার সেটা বাস্তব লাইফে অ্যাপ্লাই করা। তো তুমি যদি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে সব কিছু শিখতে পারো, আমি 100% আশাবাদী তোমাদের থেকে, তোমরাও হচ্ছে 10-এ 10 পাবে সৃজনশীলে। ক্লিয়ার? তাহলে দেখো কি করতে হয়। প্রথমে যে কাজগুলো আমাদের করণীয় সেটা একটু আমি যদি প্রথমে আলোচনা করি, তার ভিতরে 1 নাম্বার কাজ হচ্ছে তোমার সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন বেশি পড়া। এই কথাটা বললাম, আমার আসলে বিগত তোমার হচ্ছে 5-6 বছরের পড়ানো অভিজ্ঞতা থেকে অনেক স্টুডেন্ট পড়িয়েছি, তাদের ভালো রেজাল্টের পিছনে গল্প বা হচ্ছে কারণগুলো আমি জানি, এবং হচ্ছে অনেক মডেল টেস্ট নেওয়ার ফলে আমিও কিছু খাতা অ্যানালাইসিস করে বুঝতে পারি যে আসলে কেন যারা ভালো স্টুডেন্ট বা যারা বেশি মার্কস পায় তার পিছনে কারণগুলো কি। প্রথম কারণ হচ্ছে অনেকেই আমরা সৃজনশীল প্রশ্ন পড়তে চাই না, সৃজনশীল প্রশ্ন ভাবি যে সৃজনশীল প্রশ্ন পড়ার দরকার নেই, এটা আমি বানিয়ে লিখতে পারবো। তো এই যে একটা তোমার বানিয়ে লেখার চিন্তা ভাবনা থেকে তুমি বড় ধরনের একটা বাস রেডি করে রাখো নিজের জন্য। কারণ হচ্ছে তুমি যখন বানিয়ে লিখতে যাবা তখন কিন্তু তুমি তোমার লেখার স্পিডটা অতটা ভালো থাকবে না, এবং হচ্ছে লেখার মান বা লেখার সৌন্দর্যটা বা লেখার যে একটা তোমার গুণগত মান থাকে সেটা কখনোই সুন্দর হবে না। তো প্রথম কাজ হচ্ছে তোমার সৃজনশীল প্রশ্ন বেশি পড়া। তাতে করে হবে কি, তোমার হচ্ছে তোমার লেখার গতি থাকবে, তোমার লেখার মান ভালো থাকবে, এবং হচ্ছে তোমার লেখার সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। অনেক স্টুডেন্ট দেখবা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার হচ্ছে 7টা সৃজনশীল দিতে পারে না। তো একটা বিষয় হলো কি, তোমাদের যেহেতু তোমার হচ্ছে 7টা সৃজনশীলে 70 মার্কস A+ পাওয়ার জন্য হচ্ছে কিন্তু এই যে 70 মার্কস, এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমার 80 পেতে হলে তুমি যদি এই মানে তোমার হচ্ছে 70-এ হচ্ছে 60+ রাখতে পারো, যারা ভালো মানে ভালো লেখে তারা হচ্ছে 65ও পায়। হ্যাঁ, যারা ভালো লেখে তারা হচ্ছে 65 পায়, তোমার টার্গেট থাকবে 60+ রাখা। তুমি যদি এখানে 60+ রাখো, তোমার হচ্ছে নৈবিত্তিক কত? নৈবিত্তিক হচ্ছে 30, 30-এ যদি তুমি হচ্ছে 20+ পাও তাহলেও কিন্তু তোমার হচ্ছে 80 হয়ে যায়, A+-এর মার্কসটা হয়ে যায়। তো এখন তোমাদের সমস্যা কি, তোমার 30-এ 20+ অ্যাভারেজ স্টুডেন্ট পেয়ে থাকে, কিন্তু এই যে রাইটিং সাইডে তোমার হচ্ছে 60+ রাখতে পারে না। কারণ এক হচ্ছে তোমার নির্দিষ্ট সময়ের ভিতরে সব সৃজনশীল দিতে পারে না, আর এক হচ্ছে তোমার লেখার গুণগত মান ঠিক থাকে না, এবং খাতাটা কিভাবে লিখলে আসলে স্যাররা বাধ্য থাকে তোমার হচ্ছে 10-এ 10 দিতে, সে বিষয়টা সম্পর্কে তারা আসলে জানে না।
তো এই দিকগুলো আসলে তোমাদের কাছে জানাবো, এই জন্যই বললাম যে পুরো ভিডিওটা আসলে মনোযোগ সহকারে দেখবা, না হলে কিন্তু তুমি বুঝতে পারবা না আসলে তোমার গ্যাপটা আসলে কোন জায়গায় রয়ে গেছে। তো প্রথমে যেটা বললাম, সৃজনশীল প্রশ্ন বানিয়ে লিখতে পারবে, এই চিন্তা বাদ, আগে তোমার পড়তে হবে। পড়লে হচ্ছে সব মুখস্থ করার দরকার নেই, তোমার হচ্ছে মাথায় যদি সেট হয় তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে গিয়ে খুব সুন্দরভাবে ওটা লিখতে পারবে। ঠিক আছে, এরপরে 2 নম্বরে যে কাজ হচ্ছে সেটা হলো বেশি বেশি মডেল টেস্ট দিতে হবে, বেশি বেশি মডেল টেস্ট দাও। এই যে কাজটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু তোমরা হচ্ছে অনেকেই ফাঁকিবাজি করো, কারণ হচ্ছে আমরা বাঙালি মানুষ, বাঙালিরা কিন্তু একটু ফাঁকি দিতে পছন্দ করে এবং এদের কোনো কাজ প্রেশার না দিলে এরা করতে চায় না। এর ভিতরে কিন্তু আমিও একজন আছি বাঙালি হিসেবে। তো আমাদের একটা আসলে ন্যাচারাল বিষয় হচ্ছে, আমাদের কোনো কাজের উপরে যদি আমাদের প্রেশার না আসে বা আমাদের হচ্ছে ওটার উপরে কোনো চাপ প্রয়োগ না করা হয়, তাহলে আমরা সহজে কাজ করতে চাই না, আমরা একটু অলস প্রকৃতির। তো এই অলসতা কাটিয়ে তোমাকে হচ্ছে বেশি বেশি মডেল টেস্ট দিতে হবে। যখনই তুমি এই অলসতা কাটিয়ে মানে বেশি বেশি হচ্ছে মডেল টেস্ট দিতে পারবা, তখন তুমি নিজেকে যাচাই করতে পারবা যে আসলে তোমার কোন জায়গাটায় গ্যাপ আছে এবং কোন জায়গাটা আসলে তোমার ইমপ্রুভ করা দরকার। যখনই তুমি এটা ইমপ্রুভ করতে পারবে তখন কিন্তু তোমার আউটপুটটা খুব ভালো আসবে। সো প্রথম কাজ হচ্ছে সৃজনশীল প্রশ্ন বেশি বেশি পড়া, দ্বিতীয় কাজ হচ্ছে তোমার বেশি বেশি মডেল টেস্ট দেওয়া। এই দুইটা হচ্ছে প্রথম কাজ তোমাদের। ক্লিয়ার? এই দুইটা যখন তুমি 100% করতে পারবা, তখন খাতা লেখার বিষয়টা চলে যেতে হবে। খাতা লেখা কীভাবে লিখতে হয় সে বিষয়টা আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি। আমি প্রথমে 4টা পেজ নিই, ঠিক আছে? 1 নাম্বার পেজ ধরো, এটা হলো 2 নাম্বার পেজ। আমি এটা এখন একটু মুছে ফেলি। ওকে, আচ্ছা, এটা মনে করো হলো আমার 3 নাম্বার পেজ, এটা মনে করো হলো আমার 4 নাম্বার পেজ। ওকে, এখন সাধারণত আমাদের 4টা পেজের ভিতরে আমাদের একটা সৃজনশীল কমপ্লিট হয়। এক্ষেত্রে আমাদের পেজের প্রথম কাজ হচ্ছে মার্জিন টানি, যে আমরা এই বিষয়টাগুলো লক্ষ্য করতে হবে, মার্জিন কিভাবে টানতে হয়। মার্জিন টানার বিষয়টা দেখো, প্রথমে আমরা এই যে আমরা রেখাটা দিলাম, এই রেখাটা দিয়ে আমরা পুরো করে কি এভাবে একটা রেখা টানি, মানে এই রেখার ভিতর দিয়ে ক্রস করে। তো কখনো এই কাজটা করবে না, এই রেখাটু দিবা না, তোমরা হচ্ছে অলওয়েজ এখান থেকে শুরু করবে, এই রেখা ধরে এই পর্যন্ত তোমার হচ্ছে মার্জিন টানবা। আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন কথা হলো যে আমরা যে উপরের জায়গাটা রাখি, এটা আসলে কি কাজে রাখি? আমাদের এই জায়গাটা রাখি, আমাদের একটা মার্কস দেয় স্যাররা, এই জন্য রাখি। কিন্তু অনেকে যদি প্রশ্ন করি এইখানে এই জায়গাটা আসলে কিসের জন্য রাখি, কেউ কেউ বলতে পারো, বলবা যে না ভাই ওটা তো এমনিতেই রাখি। তো আসলে এটা এমনিতে না, এখানে তুমি তোমার হচ্ছে প্রশ্ন নামটা লিখবা। তুমি ধরো 1 নং প্রশ্ন লিখবা, 1 নং প্রশ্নের উত্তর। এই যে 1 নং প্রশ্ন উত্তর আমরা লিখি, 2 নং প্রশ্ন উত্তর লিখি, এই জিনিসটা হচ্ছে এই উপরের জায়গাটা লিখবা। লেখার পরে 1 নং প্রশ্ন উত্তর তুমি শুরু করলা, ক নাম্বার এখানে ছোট করে এইভাবে ক লিখে নিচে 2টা টান দিয়ে দাও। বেশি কিছু করতে হবে না। অনেক হচ্ছে একটু ডিজাইন করে এভাবে দিয়ে এভাবে দিয়ে, এগুলো হচ্ছে বেশি পাকনামি। ঠিক আছে, যেটা আরও খাতার সৌন্দর্য নষ্ট করে, বাড়াবে থেকে তার থেকে বেশি সৌন্দর্য নষ্ট করে। তো তোমার প্রথম কাজ হচ্ছে এভাবে ক লিখে এইখানে ছোট করে উত্তর লিখবা। উত্তর দিয়ে তোমার হচ্ছে লিখে নিচে একটা ছোট টান দিয়ে লেখা শুরু করবা। তো তোমার হচ্ছে ক নম্বর প্রশ্ন আমরা যেভাবে স্বাভাবিক লিখি 1 লাইন 2 লাইনের ভিতরে আমাদের কমপ্লিট এনাফ হয়। তারপরে তুমি আবার হচ্ছে খ লিখবা। খ লেখার পরে আবার একটু ছোট করে টান দিয়ে এখানে উত্তর লিখবা। উত্তর লেখার পরে একটা টান দিয়ে এখানে আবার তোমার হচ্ছে খ আমাদের হচ্ছে মিনিমাম 4 থেকে 5 লাইন আমরা লিখে থাকি, তাই না? তো 5 লাইন লিখলাম। লেখার পরে দেখা যায় অনেক সময় আমাদের গয়ের জন্য এখানে অনেকখানি জায়গা থেকে যায় বা একটু জায়গা থেকে যায়। তো আমরা করব কি, এখানে গ লেখার দরকার নেই, তুমি এই জায়গাটা এভাবে রেখে দিবা। রেখে দিলে তোমার কি সেটা সমস্যা নাই, তাতে খাতাটা ভালো। কিন্তু এখান থেকে গাদায় গাদায় যেতে আবার গ লেখা শুরু করে, এখানে আবার আসলো, এটা খুবই একটা বাজে জিনিস দেখায়। তো তুমি এখানে এভাবে লিখে দিলা। তুমি এখানে আবার সেম মার্জিন যে টানা আছে এখান থেকে আবার শুরু করলা, এখানে লিখলা গ। গ লেখার পর এখানে উত্তর লেখা শুরু করলা। উত্তর লিখলে তোমার এই যে গ নাম্বারটা হচ্ছে তুমি এই পেজ পুরোটা ক্লিয়ার করবা লিখতে লিখতে। ঠিক আছে, গ নম্বর প্রশ্ন 1 পেজ লিখবা। মনে করো তোমার 1 পেজের থেকে আরেকটু জায়গা লাগে, কখনোই এইটার অর্ধেক পেজে আসতে যাবে না, বা 2 পেজ গ নম্বর কখনোই লিখতে যাবে না। কারণ তোমরা সব সময় জানো কি, ক এর জন্য মার্কস হচ্ছে 1, খ এর জন্য মার্কস হচ্ছে 2, গ এর জন্য হচ্ছে 3 এবং হচ্ছে ঘ এর জন্য হচ্ছে 4। আর প্রত্যেকটা বিষয়ের একটা একটা পার্ট থাকে। যেমন ক এর ভিতরে শুধু জ্ঞানমূলক, খ এর ভিতরে তোমার জ্ঞানের সাথে একটু অনুধাবন, হ্যাঁ অনুধাবনমূলক, তোমার হচ্ছে
তোমার হচ্ছে গতে হচ্ছে কি, তোমার হচ্ছে প্রয়োগ, তারপর হচ্ছে ঘতে উচ্চতার দক্ষতা। এখন তাহলে তোমার হচ্ছে গ নাম্বারে যে প্রশ্নগুলো আসে, এখানে 3টা ক্যাটাগরির জন্য 3টা মার্কস। একটা ক্যাটাগরির প্রশ্ন হচ্ছে কি, তোমার এভাবে প্রশ্ন করে যে উদ্দীপকের সাথে তুমি একমত কি না, যদি একমত হও তাহলে উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। ঠিক আছে, তাইলে এখানে প্রথমে অ্যান্সার দিতে হবে এক লাইনে যে হ্যাঁ আমি উদ্দীপকের সাথে একমত, এইটার জন্য তোমার হচ্ছে 1 মার্কস। এরপরে তুমি কেন একমত সেটা প্রশ্নটা আসে, তাহলে তোমার বইয়ের যে মেইন টপিকটু, তোমার যে মানে মেইন বইয়ের যে বিষয়টা মিলে সেটুকু তোমার হচ্ছে দ্বিতীয় স্টেপে লিখতে হবে। প্রথম স্টেপ আমি লিখলাম, ঠিক আছে। এই যে দ্বিতীয় স্টেপ, এখানে হচ্ছে আমার সেই কথাটুকু, বইয়ের কথাটুকু লিখতে হবে। তোমার বইয়ের কথাটুকু লেখার পরে তোমার হচ্ছে উদ্দীপকের সাথে সেই বইয়ের কথাটা কি মিল আছে সেটা তুমি জাস্ট দেখাই দেবা, শেষে লেখা দিবা সুতরাং উদ্দীপকের সাথে এই জন্য আমি একমত। তারপর হচ্ছে ঘ নাম্বারে, মনে করো গ নাম্বার এই পর্যন্ত আসলো, ঠিক আছে। এখন এখানে তুমি ঘ লেখা শুরু করলাম, ক্লিয়ার। ঘ লেখা শুরু করলে তোমার প্রথমে ওরকম একটা 1 মার্কস আসবে, তোমার হচ্ছে 1 মার্ক থাকবে কি, প্রশ্ন থাকবে যে উদ্দীপকের সাথে কি সাদৃশ্য আছে বা বৈসাদৃশ্য আছে, সেটা ঘ নাম্বারও দিতে পারে, সাদৃশ্য বৈসাদৃশ্য, বা হচ্ছে ঘ নাম্বারও দিতে পারে। তো ওইটার আগে তোমার হচ্ছে অ্যান্সারটা করে নিতে হবে, যে সাদৃশ্য বৈসাদৃশ্য চাইলে সেটার অ্যান্সার তোমার হচ্ছে করে নিতে হবে যে না হ্যাঁ সাদৃশ্য আছে, তারপর দিকগুলো তুমি করবা। তারপর হচ্ছে তোমার সাদৃশ্য মানে এটা বললো যে সাদৃশ্য বৈসাদৃশ্য আছে, সেটা তোমার মতামত অনুযায়ী তুমি ব্যাখ্যা করো, বা অনেক সময় বলে যে উদ্দীপকের সাথে কি সাদৃশ্য বৈসাদৃশ্য আছে সেটা ব্যাখ্যা করো। তাহলে প্রথমে তোমার যেটা সাদৃশ্য বৈসাদৃশ্য আছে কিনা সেটা ক্লিয়ার করলাম। তারপর হচ্ছে 1 মার্ক হচ্ছে তোমার বইয়ের যে সাদৃশ্য দিকগুলো সেটা আগে লিখলা, এইটা হচ্ছে 1 মার্ক। তারপর 1 মার্ক হচ্ছে তোমার উদ্দীপকের যে সাদৃশ্য দিকগুলো মিলবে সেটা 1 মার্ক। তোমার পরের যে 1 মার্ক হচ্ছে নিজের মতামত, ঠিক আছে, এটা হলো নিজের মতামত। তো ঘ নাম্বারে যে 4টা মার্ক এভাবে কিন্তু ভাগ করা হয়। এখন তুমি যদি মনে করো ঘ নাম্বার লিখতে গিয়া প্রথমেই হচ্ছে তোমার উদ্দীপক লেখা শুরু করে দাও, অনেকেই করে উদ্দীপক উঠাইয়ে তারপরে কিছু লেখা দেয়, এটা কিন্তু এই জন্যই মার্কস কম পায়। কিছু লেখার নিয়ম আছে, তোমার প্রশ্ন প্রথম যেটা বলবে সেটার জন্য 1 মার্ক, তোমার হচ্ছে সাদৃশ্য বৈসাদৃশ্য সেটার জন্য বইয়েরটা 1 মার্ক, এবং হচ্ছে তোমার উদ্দীপকেরটা 1 মার্ক, এবং হচ্ছে নিজের মতামতের জন্য 1 মার্ক। তো এই 4টা মার্ক তুমি যদি পয়েন্ট দিয়ে, পয়েন্ট বলতে ওখানে নির্দিষ্ট করা লাগবে না, প্রথমে তুমি হ্যাঁ বা না, যেটি উদ্দীপকের সাথে মিল আছে কি না এভাবে জিজ্ঞেস করে তারপর ব্যাখ্যা করতে পারো, তুমি আগে হ্যাঁ বা না লিখলা, বা সাদৃশ্য বৈসাদৃশ্য থাকলে সেটা আগে লিখলা। তারপরে হচ্ছে তোমার কি আছে বইয়ের ভিতরে সেই জিনিসটুকু তুলবা, তারপর উদ্দীপকের কি জিনিসটা আছে সেই জিনিসটুকু তুলবা, তারপর নিজের একটু মতামত দিয়ে দিবা, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে তুমি হচ্ছে 4-এ 4 পেতে তোমার হচ্ছে পাবা, হ্যাঁ, কারণ 4-এ 4 দিতে বাধ্য থাকবে। এই যে গ নাম্বারের 3-এর বিষয়টা, 3 মার্কের বিষয়টা হলো, সেটাও বললাম যে কিভাবে কি করবা, এবং ক খ তো ডিরেক্ট মুখস্থ যেটুকু করবা সেটুকু লিখে দেবা। এভাবে যদি তুমি আসলে খাতার সৌন্দর্যটা মানে রাখো, এবং মনে করো এখানে হচ্ছে আমার এই যে প্রশ্নটা 1 নং প্রশ্নটা এখানে শেষ হলো, যখন শেষ হবে তখন এভাবে একটা চিহ্ন দিয়ে দিবা। এই যে চিহ্নটা, এই চিহ্নটার মানে কিন্তু হচ্ছে তোমার এন্ড, অর্থাৎ এই প্রশ্নটা এখানেই শেষ। কখনোই এইখানে যে জায়গাটুকু আছে এখান থেকে আর একটা প্রশ্ন আবার শুরু করবা না। যখনই এভাবে ঘিজিবিজি করে তুমি শুরু করতে যাবে তখন কিন্তু তোমার প্রশ্ন আসলে বুঝতে পারবে না স্যার কোন জায়গায় কোন প্রশ্নটা, বা দেখলে একটু অন্যরকম লাগবে। আর যখন তোমার একটা প্রশ্নের জন্য আলাদা একটা পার্ট আছে, দেখবে যে এখানে এই প্রশ্নটা শেষ হয়েছে, এখানে এন্ড চিহ্ন আছে, তার মানে এটা শেষ, সামনে নতুন আর একটা প্রশ্ন আসছে, এভাবে তুমি লেখা শুরু করবা। আর সব থেকে বড় একটা কথা হলো টাইমটা মেনটেন করা। তোমার মনে করো 2 ঘন্টা 20 মিনিট আছে টাইম, বা 2 ঘন্টা 30 মিনিট টাইম দিছে সাপোজ, তাহলে 2 ঘন্টা 30 মিনিট টাইমে তোমার কিভাবে তুমি 7টা প্রশ্ন তুমি লিখতে পারবা সেই বিষয়টা তোমার আগে নির্ধারণ করে নিতে হবে। 7 দিয়ে তুমি 2 ঘন্টা 30-এর ভাগ দিবা, তুমি যতটুকু সময় ভাগে পাবা ততটুকু সময়ের ভিতরে তুমি হচ্ছে প্রশ্ন কমপ্লিট করার চেষ্টা করবা। তুমি একটা জিনিস মাথায় রাখবা সবসময়, যে তুমি যদি হচ্ছে 7টা প্রশ্ন লিখতে পারো সেখানে 7টা প্রশ্নের মার্কস পাবা, কিন্তু কখনো 5টা প্রশ্ন তুমি যদি অনেক সুন্দর করে অনেক বড় করে লেখো 7টা প্রশ্নের মার্ক কখনোই পাওয়া সম্ভব না, ক্লিয়ার।
বিষয়টা আমি আসলে বোঝাতে পারছি কিনা জানি না। তবে আবার একবার বলি, তুমি যদি 7টা প্রশ্ন লেখো, মনে করো তুমি 7 মার্কস হইলা পাইলা, তাহলে 7 7 8 মার্কস হইলা পাইলা, 7 8 56। আর 5টা প্রশ্নে তুমি 50 মার্ক পাইতে তোমার কি পরিমাণ শ্রম দিতে হবে সেটা তুমি খুব ভালো করেই বোঝো। কিন্তু 5টায় যেহেতু 50 মার্ক পাচ্ছ না, 7টা যদি তুমি কম করেও পাও, 7 8 56 মার্কস তুমি কিন্তু অলরেডি পেয়ে যাবা। তো কখনোই এই ভুলটা করবা না তোমরা, যে আমি হচ্ছে প্রথম অনেকেই করে কি, প্রথম প্রশ্নটা অনেক লিখতে গিয়ে দেখা যায় তোমার 40 মিনিটের মতো টাইম লস করে ফেলে। এই ভুলটা কখনোই করবা না। তো প্রথমে তোমার কাজ হচ্ছে তুমি সময়টাকে প্রথমে প্রশ্ন পাওয়ার পরেই নির্ধারণ করে নিবা, এবং তোমার হচ্ছে ওই টাইমটা মেনটেন করে তুমি সবগুলো প্রশ্ন দেওয়ার চেষ্টা করবা। তাহলে দেখবা তোমার হচ্ছে মার্কসটা খুব এগিয়ে আসছে এবং ভালো একটা মার্কস তোমার ওখান থেকে তুমি ক্যারি করতে পারবা। সো এই বিষয়গুলো তুমি যদি একটু মাথায়, আজকে যা বললাম এটা যদি মাথায় রাখতে পারো। প্রথমে কাজ হচ্ছে তোমার সৃজনশীল প্রশ্ন বেশি করে পড়া, মাঝে মাঝে বাসায় বসে নিজে মডেল টেস্ট দেওয়া। তারপর হচ্ছে খাতার নিয়মটা আমি যেভাবে লিখিয়ে দিলাম বা দেখিয়ে দিলাম, যে প্রত্যেকটা সৃজনশীলের পয়েন্ট আছে, ওই পয়েন্ট বুঝে বুঝে তারপর লিখবে। দেখবা তোমাদের নোট বইয়ে কিন্তু পয়েন্টগুলো ভাগ করা আছে। প্রথম ডিরেক্ট প্রশ্নের অ্যান্সারটা আলাদা দেওয়া, তারপর সাদৃশ্য কী আছে সেটা মেইন বইয়েরটাতে আলাদা দেওয়া, তারপর হচ্ছে তোমার হচ্ছে উদ্দীপকে কী সেটা আলাদা দেওয়া, তারপর নিচের আবার মতামতটা আলাদা দেওয়া। এই যে 4টা পয়েন্টের জন্য কিন্তু ওখানে 4 মার্ক, 3টা পয়েন্টের জন্য 3 মার্ক। এই বিষয়গুলো যখন তুমি বুঝে লিখতে পারবা, ওগুলো কিন্তু স্যারের নজর কাড়বে। আর যখনই স্যারের একবার নজরে তুমি পড়ে যাবো, তখন কিন্তু 10-এ 10 পাওয়া তোমার জন্য খুব ইজি হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি পুরো ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখেছো, এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বললাম, যে 7টা সৃজনশীল তুমি পরীক্ষার হলে দিয়ে আসার চেষ্টা করো, সেখানে কোনো গ্যাপ রাখা যাবে না। সো যারা আজকে পুরো ক্লাসটা দেখেছো তাদের আশা করি তোমাদের সব কিছু বুঝতে পারছো, এবং আশা করি এটুকু যে এটা তোমার বাস্তব লাইফে তুমি অ্যাপ্লাই করবা। সো আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি। যারা আমার তোমরা অবশ্যই জানো কিন্তু যে আমি একটা অনলাইন প্রাইভেট ব্যাচ চালু করেছি। তো যারা এখন আমার প্রাইভেট ব্যাচে তোমার হচ্ছে ভর্তি হওনি, তারা অবশ্যই আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে নিবা। ভর্তি ফর্ম ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা ভিডিও তোমার হচ্ছে আমার চ্যানেলে দেওয়া আছে, প্রাইভেট ব্যাচে কীভাবে তুমি ভর্তি হতে পারবা। সেখানে তুমি গিয়ে ভিডিওটা দেখে নিয়ে অবশ্যই ভর্তি হয়ে নেবা। কারণ তোমাদের আগামী মাসের 25 তারিখ, সরি এই মাসেরই, এখন এই মাসের 25 তারিখে কিন্তু তোমাদের ক্লাস শুরু হবে, অর্থাৎ কুরবানির পর থেকে। সো সকলকে ধন্যবাদ জানিয়ে এখনই শেষ করছি। আল্লাহ হাফিজ।